সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি এই প্রচণ্ড শৈত্যপ্রবাহের মধ্যে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি শেখ নাসির জামাল, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, আতাহার উদ্দিন হাওলাদার ডিগ্রি কলেজ, বাকেরগঞ্জ, বরিশাল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব পৌরনীতি ও সুশাসনের দ্বিতীয় পত্র থেকে। দ্বিতীয় পত্রের ইতিমধ্যে আমি অষ্টম অধ্যায় শেষ করেছি। আজকে নবম অধ্যায় শুরু করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এটি। এই অধ্যায় থেকে আমরা যেসব বিষয়গুলো জানব তার মধ্যে অন্যতম হলো বৈদেশিক নীতি, বাংলাদেশের বৈদেশিক নীতি বৈশিষ্ট্য। তারপরে জানব সার্ক কি, সার্ক কেন গঠিত হয়েছে এই সম্পর্কে আমরা জানব। তারপরে জানব ওআইসি কি, ওআইসি কেন গঠিত হয়েছে, ওআইসির সাথে বাংলাদেশের সম্পর্ক কি, এবং সর্বশেষ চেষ্টা করব জানার জাতিসংঘ। জাতিসংঘ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিশ্ব শান্তি প্রতিষ্ঠার অন্যতম একটি সংগঠন হলো জাতিসংঘ। যাই হোক, আমরা ধীরে ধীরে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করব। আজকে আমরা অল্প সময়ের মধ্যে তোমরা যাতে বাড়িতে বসে এই ক্লাসটি ভালোভাবে দেখতে পারো, আয়ত্ত করতে পারো, সেজন্য খুব ক্ষুদ্র ক্ষুদ্র অংশ আমি আলোচনা করব। সেগুলো তোমরা অবশ্যই বাড়িতে পড়বে। বৃহত্তর বা খুব বেশি আলোচনা করলে সেগুলো তোমরা অধৈর্য হয়ে যাবে, বাড়িতে পড়ে তোমাদের পড়া কষ্টকর হবে। তাই আমি খুব ছোট ছোট পর্যায়ে 15 থেকে 20 মিনিট এইটু সময় আলোচনা করব তোমাদের সাথে, এবং তোমরা বাড়িতে বসে মেইন বইটি দেখবে। আজকে আমরা আলোচনা করব বৈদেশিক নীতি কি, বা বৈদেশিক নীতি বলতে কি বোঝায়, কাকে বলে, বৈদেশিক নীতির একটি ধারণা কি আমরা নেওয়ার চেষ্টা করব। এরপরে আমরা আলোচনা করব বৈদেশিক নীতির বৈশিষ্ট্য, অর্থাৎ বাংলাদেশের বৈদেশিক নীতির বৈশিষ্ট্য। তো যাই হোক, আর কথা নয়, আমরা চলে যাই পাঠে। আমরা শুরুতেই জানব বৈদেশিক নীতি কি। এই দেখো, বৈদেশিক নীতি এবং বৈদেশিক এই দুইটি শব্দের অর্থ যদি আমরা বুঝতে পারি, বৈদেশিক বলতে সাধারণত বিদেশ সম্পর্কীয় বা বিদেশ সম্বন্ধীয় বোঝায়, বিদেশ সম্পর্কে আলোচনাকে বৈদেশিক বোঝায়। আর নীতি হলো, নীতি তো আইন বা কি করণীয় অথবা নিয়ম কানুন, এগুলোকেই নীতি বলা হয়। তো একটি রাষ্ট্রের সাথে, সাধারণ কথায় একটি রাষ্ট্রের সাথে আরেকটি রাষ্ট্রের কি সম্পর্ক, সেটিই আসলে বৈদেশিক নীতি। তাহলে আমাদের রাষ্ট্রের সাথে পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের, বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্রগুলোর যে সম্পর্ক, সেগুলোই হলো বৈদেশিক নীতি। আমরা এবার বোর্ডে দুটি সংজ্ঞা লিখে দিয়েছি, সেটি তোমরা খাতায় লিখে নাও। দেখো, সাধারণত বৈদেশিক নীতি বলতে একটি রাষ্ট্র কর্তৃক, এখানে একটি শব্দ বাদ গেছে, সাধারণত বৈদেশিক নীতি বলতে একটি রাষ্ট্র কর্তৃক অন্য রাষ্ট্রের সাথে জাতীয় স্বার্থ বিবেচনায় বৈদেশিক সম্পর্ক স্থাপন, সংরক্ষণ ও সম্প্রসারণের ক্ষেত্রে গৃহীত নীতিমালাকে বোঝায়। তাহলে একটি রাষ্ট্রের সাথে আরেকটি রাষ্ট্রের সম্পর্ক স্থাপন করা, সেই সম্পর্কটা সংরক্ষণ করা এবং ওই সম্প্রসারণ করা, অর্থাৎ আরও সম্পর্কটাকে কিভাবে বৃদ্ধি করা যায়, সেই ক্ষেত্রে গৃহীত যে সকল নীতিমালা, সেগুলোই হলো বৈদেশিক নীতি। তারপরে আছে আরেকটি সংজ্ঞা লিখে দিয়েছি,
বৈদেশিক নীতি হলো কোনো রাষ্ট্রের জাতীয় নীতির সেই অংশ যা বহির্বিশ্বের সাথে সংযুক্ত। জাতীয় নীতির সেই অংশ যা বহির্বিশ্ব অর্থাৎ অন্য অন্য রাষ্ট্রের সাথে, পৃথিবীর যে অন্য অন্য রাষ্ট্র আছে তার সাথে সম্পর্কিত বা সংযুক্ত বা একত্রিত বা রিলেটেড বা যাই বলি। এই হলো বৈদেশিক নীতির প্রাথমিক একটি ধারণা। বৈদেশিক নীতি সম্পর্কে অনেক রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী তাদের নিজস্ব মতামত দিয়েছেন। তোমাদের মেইন বইতে তোমরা যদি দেখবা যে সেখানে বেশ কয়েকজন রাষ্ট্র দার্শনিকের বৈদেশিক নীতি সম্পর্কে সংজ্ঞা দেওয়া আছে। তার মধ্যে দু একটি সংজ্ঞা আমি উল্লেখ করতে পারি এখানে। দেখো, রাশিয়ার বিখ্যাত কূটনীতিক ও রাজনীতিবিদ বিসমার্ক তিনি বলছেন যে আভ্যন্তরীণ নীতির সম্প্রসারণই হলো পররাষ্ট্রনীতি। আবার রাসেট এবং স্টার এদের একটি সংজ্ঞা আছে, খুব সুন্দর। দেখো, রাষ্ট্র তার সীমানার বাইরে অন্য রাষ্ট্রের জনগণ, কর্ম ও স্থানের সাথে সম্পর্ক প্রতিষ্ঠায় যে গাইডলাইন প্রদান করে তাই পররাষ্ট্রনীতি। তারপরে প্যাডেলফোর্ড ও লিঙ্কন অত্যন্ত সুন্দরভাবে বৈদেশিক নীতি বা পররাষ্ট্রনীতির সংজ্ঞা দিয়েছেন। তিনি বলছেন যে কোনো রাষ্ট্রের বৈদেশিক নীতি হলো সংশ্লিষ্ট রাষ্ট্রের জাতীয় নীতির সেই অংশ যা তার বাহ্যিক পরিবেশের সাথে সম্পর্কযুক্ত। এছাড়া লার্কে ও সৈয়দ এবং জোসেফ ফ্রাঙ্কেল সহ আরও বেশ কয়েকজনের সংজ্ঞা তোমরা তোমাদের মেইন বইতে পাবে। সেখান থেকে ছোট ছোট দেখে কয়েকটি সংজ্ঞা তোমরা যদি পড়ো তাহলে তোমরা বৈদেশিক নীতি সম্পর্কে খুব ভালো সম্পর্ক। যাই হোক, এই যে বৈদেশিক নীতির কয়েকটি সংজ্ঞা আমরা আলোচনা করলাম, এখান থেকে পরিষ্কার যে আসলে একটি রাষ্ট্রের সাথে আরেকটি রাষ্ট্রের যে সম্পর্ক সেটি হলো আসলে বৈদেশিক নীতি, একদম সহজ কথায়। এরপরে আমরা আলোচনা করব বাংলাদেশের বৈদেশিক নীতির বৈশিষ্ট্য। এখানে দেখো যে বৈশিষ্ট্যগুলো আমি সংক্ষেপে হেডিং লিখে দিয়েছি। এখানে আছে, প্রথমে আছে বন্ধুত্বের নীতি, তারপর জোট নিরপেক্ষতা, জাতীয় সার্বভৌমত্ব ও সমমর্যাদার নীতি, অন্য রাষ্ট্রের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা, তারপরে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কাজ করা, শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি, উপনিবেশবাদ, সাম্রাজ্যবাদ, বর্ণ বৈষম্যবাদ। আমি এগুলো আলোচনা করব ধীরে ধীরে। আভ্যন্তরীণ সমৃদ্ধি ও প্রগতি সাধন, মুসলিম দেশসমূহের সাথে সুসম্পর্ক, নিজস্ব ভাবমূর্তি ও মর্যাদা বৃদ্ধি, বিরোধের শান্তিপূর্ণ সমাধান, আঞ্চলিক সহযোগিতা ও নিরপেক্ষতা। এখানে 12টি পয়েন্টস আমি লিখিয়ে দিয়েছি। প্রথম যে পয়েন্টটি সেটি হচ্ছে বন্ধুত্বের নীতি। আমাদের এই বাংলাদেশের স্থপতি, স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তোমরা সবাই জানো যে 1971 সালের সুদীর্ঘ 9 মাস যে সশস্ত্র বিপ্লব বা মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে 30 লক্ষ মানুষের জীবনের বিনিময়ে, অনেক ক্ষয়ক্ষতির বিনিময়ে আমরা এই স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। এই দীর্ঘ 9 মাস যুদ্ধকালীন সময়ে বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন। তিনি 1972 সালের 10 জানুয়ারি তার প্রিয় স্বদেশ মাতৃভূমি বাংলাদেশে প্রত্যাবর্তন করেন। 11 জানুয়ারি তিনি প্রথম আমাদের রাষ্ট্রের বৈদেশিক নীতি কী হবে সেটি সম্পর্কে তিনি বলেছেন যে আমাদের রাষ্ট্রের বৈদেশিক নীতি হবে যে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। অর্থাৎ পৃথিবীতে যতগুলো রাষ্ট্র আছে সেই সকল রাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক থাকবে বন্ধুত্বপূর্ণ। আমরা কারোর সাথে কখনোই কোনো বিরোধে জড়াবো না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই
কথাটি তিনি বলেছেন। তাহলে বাংলাদেশের বৈদেশিক নীতির একটি অন্যতম বৈশিষ্ট্য হলো সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা নয়। সেই দিন তিনি আরেকটি কথা বলেছিলেন যে বাংলাদেশকে আমরা প্রাচ্যের আমরা বাংলাদেশকে প্রাচ্যের সুইজারল্যান্ডে পরিণত করব। সুইজারল্যান্ড অত্যন্ত বিখ্যাত একটি রাষ্ট্র, অনেক ধনী একটি রাষ্ট্র, অনেক শান্তিপূর্ণ একটি রাষ্ট্র, সুশৃঙ্খল ভদ্র সভ্য একটি রাষ্ট্র। বঙ্গবন্ধু সেই দিনেই কিন্তু স্বপ্ন দেখছিলেন যে আমরা প্রাচ্যের যে সুইজারল্যান্ড, সেই সুইজারল্যান্ডকে বাংলাদেশকে সুইজারল্যান্ডে পরিণত করব। কিন্তু দুর্ভাগ্য, বঙ্গবন্ধুকে সেই সময় দেওয়া হয়নি। 1975 সালের 15 আগস্ট তাকে সপরিবারে হত্যা করা হয়। তারপরে ধীরে ধীরে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা কিন্তু ধীরে ধীরে বাংলাদেশকে অনেক উন্নতির শিখরে নিয়ে যাচ্ছেন। আশা করি আমরা একসময় বঙ্গবন্ধুর যে স্বপ্ন প্রাচ্যের সুইজারল্যান্ড বানানো, সেটি আমরা সক্ষম হব। দ্বিতীয় যেই বৈশিষ্ট্য রয়েছে, জোট নিরপেক্ষ। এখানে বলা হয়েছে যে আমরা কোনো জোটের, সেটা প্রাচ্যের হোক বা পাশ্চাত্যের জোট হোক, সেটি মার্কিন যুক্তরাষ্ট্রের জোট হোক অথবা সোভিয়েত ইউনিয়নের জোট হোক, কোনো জোটেই আমরা পক্ষ অবলম্বন করব না। আমরা এখানে নিরপেক্ষ জায়গায় দাঁড়িয়ে থাকবো। এটি বাংলাদেশের বৈদেশিক নীতির একটি অন্যতম বৈশিষ্ট্য। তারপর আছে জাতীয় সার্বভৌমত্ব ও সমমর্যাদার নীতি। এখানে বাংলাদেশের বৈদেশিক নীতির আরেকটি অন্যতম বৈশিষ্ট্য যে এখানে জাতীয় সার্বভৌমত্ব নীতি, অর্থাৎ সব পৃথিবীতে যতগুলো রাষ্ট্র আছে সকল রাষ্ট্র যেন তার সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রেখে চলতে পারে, আমরা সেই নীতিতে বিশ্বাসী এবং সকল রাষ্ট্রকেই আমরা সমান মর্যাদার দৃষ্টিতে দেখব। আমরা তাদেরকে মর্যাদা দিব, বিনিময়ে তারাও আমাদেরকে মর্যাদা দিবে, আমাদের রাষ্ট্রকে। 4 নম্বরে, অন্য রাষ্ট্রের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা। আমাদের রাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয়ে অন্য রাষ্ট্র হস্তক্ষেপ করবে না, নাক গলাবে না, আমরাও অন্য রাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করব না। তারপরে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় আমরা অন্যান্য রাষ্ট্রের মতো কাজ করে যাব। আমরা অন্য রাষ্ট্রের সাথে সমান তালে সহযোগিতার ভাব নিয়ে, সহমর্মিতার ভাব নিয়ে আমরা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কাজ করব। শান্তিপূর্ণ সহ অবস্থানের নীতি, পাশাপাশি আমরা অন্য অবস্থান করব, কোনো রাষ্ট্রের সাথে আমরা কোনো বিরোধে জড়াবো না। আমাদের উপরে যদি কেউ আঘাত করে আমরা সেটি প্রতিহত করার চেষ্টা করব, কিন্তু আমরা অন্যায়ভাবে অন্য রাষ্ট্রের কোনো বিষয়ে হস্তক্ষেপ করব না, তাদের উপরে কোনো আঘাত করব না। যদি আমাদের উপরে কেউ আঘাত করে তাইলে আমরা চেষ্টা করব তার প্রতিহত করতে, তাহলে শান্তিপূর্ণভাবে তার সমাধান করতে। দেখো, উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যে এই যে বাংলাদেশের সাথে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের অনেকগুলো ছোট ছোট ছিটমহল নিয়ে সমস্যা ছিল, এটি নিয়ে কিন্তু আমাদের খুব একটা বেশি দ্বন্দ্ব সংঘাত করতে হয়নি। আমরা বিশ্ব শান্তি প্রতিষ্ঠার অন্যতম সংগঠন জাতিসংঘে, নিরাপত্তা পরিষদ এবং আন্তর্জাতিক আদালতে আমরা সাহায্য চেয়েছি, সেই সাহায্য অনুযায়ী আমরা রায় পেয়েছি। এখনগুলো অনেকগুলো ছিটমহল আমাদের অধীনে চলে আসছে। আবার বঙ্গোপসাগরের একটি বিশাল জায়গা কিন্তু এতদিন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত এবং মিয়ানমারের অধীনে ছিল, সেখানেও কিন্তু আমরা আন্তর্জাতিক আদালতের শরণাপন্ন হয়ে সেটি কিন্তু আমরা প্রায় 1,11,000 বর্গ মাইল জায়গা সমুদ্রের বঙ্গোপসাগরের, সেটি কিন্তু আমরা পেয়েছি। এটাই আমাদের শান্তিপূর্ণ সহ অবস্থানের জন্য, আমরা কিন্তু কারোর সাথে যুদ্ধ করিনি। আবার দেখো আরেকটি বিষয়, সম্প্রতি যে প্রায় 10 লক্ষ রোহিঙ্গা পার্শ্ববর্তী রাষ্ট্র মিয়ানমার থেকে এখানে পালিয়ে এসেছে,
আমাদের সরকার কিন্তু তাদেরকে আশ্রয়ের ব্যবস্থা করেছে, তাদের খাদ্যের, তাদের থাকার, তাদের কাজের ব্যবস্থা করছে। ইতিমধ্যেই কিন্তু ভাষান্তরে তাদের জন্য আবাসন তৈরি করা হয়েছে। এটি কিন্তু আমাদের বৈদেশিক নীতির একটি উল্লেখযোগ্য উদাহরণ। তারপরে আছে উপনিবেশবাদ, সাম্রাজ্যবাদ ও বর্ণ বৈষম্যবাদ বিরোধী। আমরা উপনিবেশবাদে বিশ্বাস করি না, আমরা সাম্রাজ্যবাদে বিশ্বাস করি না, আমরা বর্ণ বৈষম্যবাদী, অর্থাৎ বর্ণ বিভিন্ন ধর্ম, গোত্র, এদের মধ্যে যে ভেদাভেদ, হ্যাঁ, বৈষম্য, পার্থক্য, এতে আমাদের রাষ্ট্র বা আমাদের সরকার বিশ্বাস করে না। এটি আমাদের বৈদেশিক নীতির অন্যতম একটি বৈশিষ্ট্য। আভ্যন্তরীণ সমৃদ্ধি ও প্রগতি সাধন। আমরা ইতিমধ্যেই এই বৈদেশিক নীতির যে এই বৈশিষ্ট্যটি, এটা হলো যে আমরা অন্য রাষ্ট্রের সাথে সম্পর্ক রাখব, অন্য রাষ্ট্রের সাহায্য সহযোগিতা নিয়ে আমাদের আভ্যন্তরীণ সমৃদ্ধি হবে, আমরা প্রগতি সাধন করব। ইতিমধ্যে কিন্তু আমাদের দেশ সেই লক্ষ্যে অনেক দূর এগিয়েছে। আমরা ইতিমধ্যে পদ্মা সেতু তৈরি করেছি, আমাদের পায়রা বন্দর হচ্ছে। হ্যাঁ, তাহলে দেখা যাবে যে এই দক্ষিণাঞ্চল, এই বরিশাল সহ দক্ষিণাঞ্চল কিন্তু অনেক উন্নয়ন সাধন করতে সক্ষম হবে, যেটি ইতিমধ্যে বঙ্গবন্ধু যমুনা সেতু হওয়ার পরে যে রাজশাহী, দিনাজপুর এইসব এলাকা কিন্তু অনেক উন্নতি সাধন করছে, তারা ঢাকার সাথে তাদের যোগাযোগ ব্যবস্থা বাড়ছে। তাহলে এই বৈদেশিক নীতি যে বিদেশের সাহায্য সহযোগিতায় আমরা আভ্যন্তরীণ সমৃদ্ধি বা প্রগতি অর্জন করব, এটি একটি অন্যতম বৈশিষ্ট্য। মুসলিম দেশসমূহের সাথে আমাদের সুসম্পর্ক রক্ষা করে চলবো। এই লক্ষ্যে কিন্তু আমরা ইতিমধ্যেই OIC, অর্গানাইজেশন অফ ইসলামিক কাউন্সিল নামে একটি সংগঠন আছে, তার সদস্য হয়েছি আমরা, শুধু মুসলিম দেশগুলোর সাথে ভালো সম্পর্ক রাখার জন্য। তারপর আছে নিজস্ব ভাবমূর্তি ও মর্যাদা বৃদ্ধি। এটি আমাদের বৈদেশিক নীতির অন্যতম একটি বৈশিষ্ট্য, যে নিজস্ব ভাবমূর্তি ও মর্যাদা বৃদ্ধি। ইতিমধ্যে কিন্তু আমরা এই লক্ষ্যে অনেক দূর এগিয়ে গিয়েছি। বিরোধের শান্তিপূর্ণ সমাধান। কোনো রাষ্ট্রের সাথে বা কোনো অঞ্চলের সাথে বা কোনো অন্য কোনো সম্প্রদায়ের সাথে যদি কোনো বিরোধ দেখা দেয়, সেই শান্তিপূর্ণভাবে তার সমাধানের চেষ্টা করব। এটি আমাদের বৈদেশিক নীতির অন্যতম একটি বৈশিষ্ট্য। এবং সর্বশেষ যে বৈশিষ্ট্যটি রয়েছে সেটি হলো আঞ্চলিক সহযোগিতা ও নিরাপত্তা। আমাদের এই দক্ষিণ এশিয়ার যে রাষ্ট্রগুলো রয়েছে, সেই রাষ্ট্রগুলোর সাথে আমরা পাশাপাশি অবস্থান করব, একে অন্যকে সহযোগিতা করব, একে অন্যের নিরাপত্তা রক্ষার জন্য কাজ করব। এটি কিন্তু বাংলাদেশের বৈদেশিক নীতির একটি অন্যতম বৈশিষ্ট্য। ইতিমধ্যেই বাংলাদেশ কিন্তু বাংলাদেশের উদ্যোগে একটি সংগঠন হয়েছে সার্ক, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, অর্থাৎ দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থা, সংক্ষেপে সার্ক। আমরা সার্কের সদস্য হয়েছি এবং এখন 7টি রাষ্ট্র নিয়ে সার্ক গঠিত হয়েছিল, কিন্তু বর্তমানে এর সদস্য সংখ্যা 8টি। সর্বশেষ যে রাষ্ট্রটি হলো আফগানিস্তান, ভুলে গিয়েছিলাম। আফগানিস্তান হলো সর্বশেষ রাষ্ট্র। এই রাষ্ট্রটি নিয়ে মোট 8টি রাষ্ট্র নিয়ে সার্ক গঠিত হয়েছে। আর আগামী ক্লাসে আমরা এই সার্ক নিয়ে আলোচনা করব। তারপরে এর সামনে জাতিসংঘ রয়েছে, সেগুলো আলোচনা করব, OIC নিয়ে আলোচনা করব। তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সকলের মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ।